আমার স্ত্রী বলেছিল যে আমি যেহেতু ক্যান্সার পজিটিভ, আমার একাকিত্ব, আমার বিষণ্ণতা, আমার অসুস্থতা আমাকে পাগল প্রায় করে দেয়। চেহারাটা অনেকটা বিবর্ণ হয়ে গেছিল, যদিও খুব সুন্দর একটা মানুষ আমার দৃষ্টিতে, এবং সত্যিও সুন্দর। কন্টেন্ট ক্রিয়েটর সারা দুনিয়ায় সবাই আছে, এটা কিছু হলো? এটা কোনো পেশা? এর কোনো ভবিষ্যৎ আছে? এর কোনো ফিউচার আছে? আমি সেই ঘুঘু পাখির ডাকটা নেওয়ার জন্য আমরা এক বেলাও অপেক্ষা করেছি। ঘুঘু পাখি গাছের ডালে বসে আছে, তার যখন মর্জি হবে তখন ডাকবে, আমরা তখন সেটা রেকর্ড নেব। আমরা শিয়ালের ডাক নেওয়ার জন্য আমরা মাঠের মাঝে বসে থেকেছি অনেক রাত অবধি। প্রকৃতির মিউজিকটা আমাদের অ্যাড করার ইচ্ছে ছিল, যেন মানুষের কানের প্রশান্তি হয়। গুলশানে থেকে কখনোই আসলে মাটির ঘরের স্বপ্ন দেখা যায় না। মাটির ঘরের স্বপ্ন দেখতে হলে মাটির সাথে মিশতে হবে। মাটি হচ্ছে খুব মায়াবী একটা জিনিস। বাবার স্বপ্ন ছিল চাকরি করতে হবে, চাকরি করতে হবে, কিন্তু চাকরি আমাকে টানেনি। পৃথিবীর এই রূপ সৌন্দর্য বর্ণনা করবে কে? তার জন্য তো দু একটা পাগল থাকা দরকার। চিত্ত মিডিয়া নিয়ে আমি যত বেশি জানছি তত বেশি অবাক হচ্ছি। মাত্র 10 মাসে ওদের সাকসেস দেখে আমি রীতিমতো আমার চোখ কপালে উঠে গেছে। ওয়াও, এটা মাত্র 10 মাস বয়স। জি। অ্যান্ড 2.4 মিলিয়ন ফলোয়ার্স। জি, এবং আমরা এমন দেখেছি যে 24 ঘন্টায় 2.5 লাখ ফলোয়ারও যুক্ত হয়েছে। আপনার বাবার জন্য একটা লাইন বলে দেই, আঙ্কেল আপনার ছেলে লাখে না কোটিতে একজন। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই জজ, ব্যারিস্টার, সবাই লয়ার, সবাই ওই সচিব, এগুলো হওয়ার জন্য পৃথিবীতে আসে না। ও যা তা ওকে জীবনের শেষ দিন পর্যন্ত হতে দেন, ওকে সাপোর্ট করেন। অসাধারণ কাজ করছে আপনার ছেলে। একটা মানুষ নষ্ট হয় কখন জানো? তার স্ত্রীর অসামঞ্জস্যপূর্ণ চাহিদার কাছে। আমি খুব দ্বিধান্বিত ছিলাম। এরপর আমার ক্যান্সার ধরা পড়লো। ও ক্যান্সার ধরা পড়লে ওর মাথার চুল পর্যন্ত পড়ে গিয়েছিল। এরপর হচ্ছে ওর কিছু কন্টেন্ট যেগুলো দেখে আমার ব্যক্তিগত অনুভূতি হয় যে এটাকে তিনি কিভাবে কন্টেন্ট বানালেন। এবং খুব একটা ভিডিও, আমি তো ওই ভিডিওটা অনেকদিন ধরেই দেখি ভিডিওগুলো, এবং রিসেন্টলি একটা ভিডিও যেটা আমার খুব চোখে পড়েছে, মানে মাটি নিয়ে ভিডিও করছেন উনি। এবং সে মাটিটাও যখন আমি ভিডিওটা দেখছি তখন শুধু মাটি না, মাটির সাথে আছে মাটি, এগ্রিকালচার, সাহিত্য, ভিন্ন চিন্তা, এবং সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। বিষয়টা এরকম না যে শুধু আমি দেখি, অসংখ্য মানুষ তার ভিডিও দেখেন, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তার, এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ তার ভিডিওতে, এবং প্রত্যেকটা কমেন্টই, অলমোস্ট প্রত্যেকটা কমেন্টই পজিটিভ কমেন্ট। আমি যেই কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলছি তার নাম বলে আপনারা চিনতে নাও পারেন, কিন্তু তাকে দেখে আপনারা চিনবেন। কিন্তু তার যে পেজটা, সেটা আপনারা সবাই জানেন। সেই পেজটা হচ্ছে চিত্ত মিডিয়া, এবং চিত্ত মিডিয়ার কর্ণধার, আমি যদি ভুল না বলে থাকি, তিনি হচ্ছেন জুয়েল ভাই। আপনি খুব সিম্পল গ্রামের মা, মাটি, মানুষ, এবং এগুলোই আপনি তুলে ধরেন, কিন্তু এত চমৎকার করে আপনি তুলে ধরেন, এত সুন্দর করে আপনি তুলে ধরেন। কিভাবে করেন আসলে? এটা খুব সহজ। পৃথিবীর প্রত্যেকটি মানুষই খুব সুন্দর করে কথা বলতে পারে যদি সে চায়। হ্যাঁ, বেশিরভাগ মানুষই সম্ভবত হৃদয় থেকে চায় না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে যেটা ধারণ করে, যদি সেটা সে মুখ দিয়ে বের করে, সেটির একটি নির্যাস থাকে এবং অসম্ভব সুন্দর হয়ে উঠবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা হৃদয়ে যেটা ধারণ করি, আমরা মুখে সেটা বলতে অভ্যস্ত নই। আমাদের মুখ, আমাদের চেহারা এবং আমাদের হৃদয় এক পথে চলছে না। খুব চমৎকার করে বলেছেন আপনি জুয়েল ভাই। আমি আপনাকে নিয়ে একটু জানতে চাই, এবং ডেফিনেটলি আপনার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা বা আপনার কন্টেন্ট নিয়ে আমরা অনেক কিছু জানার আছে, শিখবো, বুঝবো। তবে আপনি একটু আপনার শৈশবটা, আপনার পরিবারটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। আমার বাবা হচ্ছে ভূমিহীন কৃষক, মা হচ্ছে পড়ালেখা না জানা মানুষ। একেবারে গ্রামে বেড়ে ওঠা আমার, তো একটা কোথাও দুঃখবোধ ছিল। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখই মূলত ঐশ্বর্য, সুখ কোনো ঐশ্বর্য না। সুখ বলতে শুধুমাত্র সাময়িক একটা অনুভূতির নাম। কারণ আদতে মানুষ দুঃখকেই একেবারে খাঁচায় পোষা পাখির মতো করে লালন করে। কারণ মানুষ যত সুখেই থাক, সেটা শুধু তার আবরণ। মানুষ প্রকৃত অর্থে দুঃখ পেতেই ভালোবাসে। আমার বেলায় তাই ছিল। আমি আসলে একটা দুঃখ এবং জরাজীর্ণ পরিবেশের থেকে উঠে আসা। তো আমি ছোটবেলায় দেখেছি, এবং আমি তো লয়ের স্টুডেন্ট, আমি তো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে লয়ে পড়তাম। আচ্ছা, সাহিত্যের সাথে আমার যোগসাধক ছিল না, কিন্তু আমি দেখেছি যে নতুন নতুন তথ্য জেনে আমি ঘুমাতে যেতে চাই, এই যাতনা আমার মধ্যে ছিল। আমার বাবা ছোটবেলায় বইপত্র অতটা কিনে দিতে পারেননি, উনি খুবই নিডি মানুষ ছিলেন। আমি আমার একটা স্মৃতি মনে আছে, আমার মাকে খুব
কম মূল্যের শাড়ি বাবা ক্রয় করে এনে দিতেন, যে শাড়িটা ঠিক ভেঙে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য তার মাঝে পুরাতন পত্রিকা দিয়ে রাখা হতো, ওকে, যেন শাড়িটা একটু স্ট্রং থাকে। তো ওই পুরাতন পত্রিকা আমি ব্লেড দিয়ে কেটে কেটে রাখতাম। আচ্ছা, ঠিক যেখানে সুচিত্রা সেনের কথা আছে, ঠিক যেখানে উত্তম কুমার কিংবা সত্যজিৎ রায়ের কোনো ঘটনা আছে। আমার ছোটবেলা থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি প্রতিদিন আমার বাউন্ডারি ক্রস করব। গতকালকের আমি আর আজকের আমি একরকম হব না। আমি একটা নতুন তথ্য নিয়ে ঘুমাতে যাব। ওকে, আমি যেন আমার বৃত্তটা ভেঙে ফেলতে পারি। এটা কোন বয়সের রিয়ালাইজেশন? একদম ছোটবেলা থেকেই এটা আমার খুব শখ ছিল যে আমি নতুন কিছু শিখি। যেমন আমি প্রতিদিন সকালে আমি একেবারে বাসি বিছানায় আমি চেষ্টা করি যে বাংলা মাসের কত তারিখ আছে এবং কত বঙ্গাব্দ এবং আজকের দিনটি কেন বিখ্যাত। আমার খুব প্রাউড ফিল হয় যে আমি যখন বাইরে বের হই, আমার খুব ভালো ফিল হয় এটা ভেবে যে আজকে যে, যেমন আজকে আমি এখানে বসে আছি, আজকে 26শে অগ্রহায়ণ বাংলার 1432 বঙ্গাব্দ এবং 20 জামাদিউস সানি 1447 হিজরি। আমার ভালো লাগে যে আজকে সকালে শহরের যত মানুষ আমি দেখছি তাদের চেয়ে একটা তথ্য আমি বেশি জানি। বেশিরভাগ মানুষই জানে না যে আজ অগ্রহায়ণ মাসের কত তারিখ। ডেফিনেটলি আমি নিজেও জানি না। এই যে শেখার আগ্রহটা, তো ছোটবেলায় আমি বলবো যে দুঃখবোধটা এবং ক্রাইসিস আমাকে সত্যি অনেক সহযোগিতা কিন্তু করেছে। এটা তো আপনার মধ্যে যে বোধটা, এটা খুবই পরিশীলিত, প্রেসাইজড এবং খুবই চিন্তাযুক্ত একটা বোধ, যেটাকে আপনি লালন করেছেন ছোটবেলাতে। এটা তো খুব ন্যাচারালি আপনার মধ্যে কি আসছে, না কোনো ইনসিডেন্ট আছে? এটার জন্য কোনো ইনসিডেন্ট নেই। খুব ন্যাচারালি আসছে। আমার কাছে শুধু মনে হয়েছে আমার বন্ধুর চেয়ে আমি একটু বেশি জানতে চাই। আচ্ছা, এবং এই জানাটা স্রেফ পাগলামির থেকেই শুরু। যে আমার মনে হতো যে যেহেতু আমার ওইরকম অ্যাভেলেবল ভালো বইপত্র নেই, তো ওদের কাছ থেকে আমার একটু প্রায়োরিটি অর্জন করা যায় কিভাবে। ওকে, তো এই প্রায়োরিটি অর্জন করার নেশাটা আমাকে কিছু না কিছু জানতে সাহায্য করেছে সবসময়। আর কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার একটা বোন আছে শুধু। আপনি বড়? আমি বড়। কখনো কি মনে হয়েছে, যেহেতু বাবা ভূমিহীন কৃষক এবং পরিবারটা নিডি, আপনি যেটা বলছিলেন যে এই পরিবারের হালটা আমাকে এক সময় ধরতে হবে, বা ওই সেলফ রিয়েলাইজেশনের জায়গায় কি এটা ছিল যে না আমাকেই এই ভবিষ্যতে এই পরিবারটা সামলাতে হবে? ছিল, এবং আমার মনে হয়েছে আমি পড়ালেখা ছেড়ে দিই, আমি শুধুমাত্র মাঠেই কাজ করি। তার মানে আপনি ছোটবেলা থেকে মাঠে কাজ করতেন? খুব করেছি, ভীষণ। এবং অনেক রোদ, বৃষ্টি, কুয়াশা মাথার উপর দিয়ে চলে গেছে, করেছি। আর করেছি বলেই বারবার মনে হয়েছে যে পড়াশোনাটা করা দরকার। এবং প্রকৃতিকে কাছ থেকে দেখেছি, ঋতুর বদলটা দেখেছি, সকালটা ঘোর কাটিয়ে সূর্য উদয় দেখেছি, হ্যাঁ, তপ্ত দুপুর দেখেছি কাছ থেকে, কাক ডাকা সেই দুপুরে কতটা তৃষ্ণার্ত হতে হয় সেই ফিলটা নিয়েছি। আবার একেবারে সন্ধ্যায় কিভাবে পৃথিবীকে গিলে খাই অন্ধকারটা, সেটা দেখেছি। তো আপনি যে এই যে সৌন্দর্যের বর্ণনাটা করলেন, এটা হয়তো একজন কৃষক যে এখনো গ্রামেই বসবাস করে তার কাছে খুবই স্বাভাবিক জীবন। জি। কিন্তু যে শিফট হয়ে গেছে তার কাছে ঠিক আছে, ওকে ফাইন, এটা ওই মিসিং এর ব্যাপারটা। তো আপনার এই শিফটিংটা কখন হয়েছে, কোন বয়সে হয়েছে? মানে আমি তো গ্রামে থেকে পড়াশোনা করেছি, আমার স্কুলটা আমার গ্রামে, মাধ্যমিক বিদ্যালয়টাও গ্রামে, কলেজটা হচ্ছে একেবারে বাসা থেকে 2 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, আমার ইউনিভার্সিটি হচ্ছে আমার বাড়ি থেকে 23 কিলোমিটার দূরে। ওকে। তো আমি বিশ্ববিদ্যালয়ে লয়ে পড়লাম। তো আমার বাবার স্বপ্ন যে আমি যেন লয়ার হই। আচ্ছা, এবং উনি আমাকে সেটা করানোর চেষ্টা করলেন। আমি হাইকোর্টে আসলাম, প্র্যাকটিস করতে শুরু করলাম। আমার দম বন্ধ লাগতো। আমার মনে হতো যে কোর্টে কেন মানুষ আসে, এটা যারা না গিয়েছে তারা বুঝবে না। কোর্ট এবং হাসপাতাল, উইথ ডিউ রেসপেক্ট, কোর্টের প্রতি সম্মান রেখে বলছি, কোর্ট এবং হাসপাতাল, পাবলিক হসপিটাল যেগুলো, আমি সত্যি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি ভুলে যাচ্ছিলাম। আমি সিপিসি, সিআরপিসি, বাংলাদেশ দণ্ডবিধি, এসব ধারার মধ্যে আমি আমার জীবনকে হারিয়ে ফেলছিলাম। লয়ের একটা অন্ধকার গলিতে আমি সত্যি একেবারে দিগ্ভ্রান্ত পথিকের মতো ছিলাম। আমার মনে হচ্ছিল যে এটা আমার না, আমি এখান থেকে পালাতে চাই। এবং আমি সত্যি সত্যি পালালাম। বাবাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি জেলা জজ কোর্টে প্র্যাকটিস করব। ঢাকা শহরে হাইকোর্টে খুব ঝামেলা। জেলা জজ কোর্টে গিয়ে দেখি সেখানে আরও নাজুক অবস্থা আমার কাছে মনে হয়েছে। যদিও আমি আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল, আমি আইনের স্টুডেন্ট, আমার সবসময় ভালো লাগে লয়ারদের এবং কোর্ট সব ডেকোরামই ভালো লাগে। কিন্তু
ওটা আমার সাথে যায়নি। অনেক ভালো তো অনেকের কাছে ভালো না, আমার কাছে তাই। আমি রবীন্দ্রনাথ পড়তে পারছি না, আমি শরৎ সাহিত্য পড়তে পারছি না, আমি জীবনানন্দ দাশ পড়তে পারছি না, তা আমি কিভাবে বেঁচে থাকবো? এই শরৎ প্রেম বা রবীন্দ্রনাথের প্রেম বা সাহিত্য প্রেম এটা কোন বয়সে? এইটা রবীন্দ্রনাথ তো যে যতটুকু মানুষ, যত বয়সের মানুষ, রবীন্দ্রনাথ তার কাছে সেই বয়সী। হ্যাঁ, যে ছোট বাচ্চা তার কাছে রবীন্দ্রনাথ বাচ্চা, যে প্রেমিক তার কাছে রবীন্দ্রনাথ বিশ্বপ্রেমিক। আবার যে সংসারী কিংবা পিতা, রবি ঠাকুর তার কাছে সংসারী এবং পিতা। তো লেখকদের আসলে তো কোনো বয়সের বৃত্তে বাঁধা যায় না। ট্রু। নজরুলের বেলায়ও তাই, যে বিদ্রোহী নজরুল তার কাছে সত্যিই বিদ্রোহী। আবার যে সত্যি দিক ভোলা নজরুল তার কাছে দিক ভোলা, যে গায়ক নজরুল তার কাছে গায়ক। এটা জীবনের সাথে জড়িয়ে গেছে কিভাবে? আমার মনে হয়েছে প্রকৃতিকে যদি বর্ণনা করতে হয় তাহলে দু একটা কাব্য প্রতিভা থাকা দরকার। তখনই আমার মনে হয়েছে যে এই যে জীবনানন্দ দাশের যে লেখাগুলো, এই যে ধরুন আকাশলীনার কথাই যদি বলি, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথাই যুবকের সাথে, আমার মনে হয়েছে যে প্রকৃতিকে বর্ণনা করতে হলে এই লোকটাকে আমার দরকার। তখনই তাকে আমার জীবনে আনতে হয়েছে। তো বুকের মধ্যে প্রত্যেকটা লেখকের জন্য আলাদা ঘর তৈরি করতে হয়েছে। জীবনানন্দ দাশের একটা ঘর, রবি ঠাকুরের একটা ঘর। তো আমি আমার জীবনে আমি প্রত্যেকটা কন্টেন্টে আমি সাহিত্যের কম্বাইন করার চেষ্টা করি। ট্রু ট্রু। কেন করি? আমার মনে হয় আমি কন্টেন্টের ব্যাপারে একটু পরে আসছি। জি। ওখানে আমি যখন জজ কোর্টে মানে প্র্যাকটিস করতে গেলাম তখন পারলাম না, আমি হাল ছেড়ে দিলাম, বাবাকে বোঝালাম যে আমি চাকরি করব, নো টেনশন। বাবা বলল যে আমি তো বয়স হয়ে যাচ্ছে, তো তোমার একটা চাকরি করা উচিত। এবং আমি ব্যাংকের ম্যানেজারই করতে গেলাম, গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হলাম। খুব ভালো অ্যাডভান্টেজ সেখানে, বাট সেটাও আমি করতে পারলাম না। কেন পারলাম না? সেখানে আমি জানি না যে সেখানকার সুপিরিয়র অথরিটিদের প্রবলেমটা কোথায়। তারা শিল্প সাহিত্যকে নিতেই পারে না। ওকে। মানে আমার টেবিলে আমি জীবনানন্দ দাশের কবিতা রাখছি, রবি ঠাকুরের ছোট গল্প রাখছি, গীতাঞ্জলি থাকছে, তাদের তাতে অনেক জ্বালার তাদের সীমা রেখা নেই। এবং আমি 1 বছর 5 মাস চাকরি করতে আমার 3 জায়গায় বদলি হওয়া লাগছে। বেশি জানার একটা মারাত্মক বেদনা আছে ভিতরে, আপনার জানাতে ইচ্ছা হবে। কারণ আপনি যেখানে অবাক হন, আপনি যেখানে চমকিত হন, পুলকিত হন, খুব স্বভাবজাতভাবেই মানুষ চায় আরও একজন মানুষকে ওই ফিলটা দিতে। তো আপনি যখন পড়ছিলেন খুব স্বাভাবিকভাবে আপনার মধ্যে ক্ষুধা ছিল, ওকে আমি কিভাবে এটা মানুষকে জানাতে পারি, এত সুন্দর একটা বিষয় কিভাবে জানাতে পারি। এবং আপনার সার্কেলটা যখন ওই রকম না হবে তখন এটা ভয়ঙ্কর বেদনার। আমি সত্যি ভালো কাজ করছিলাম ব্যাংকে, ম্যানেজার হিসেবে ভালোই করছিলাম, কিন্তু তারা সেটা নিতে পারলো না। এবং তারা আমাকে, আমার বাড়ি ঝিনাইদহ, তারা আমাকে বদলি করলো পঞ্চগড়ের চিলাহাটিতে, যেটা খুবই মানে টর্চার। আমি মেনে নিলাম। পঞ্চগড়ে গিয়ে আমি চা বাগানের ভিতরে আমার যত শিল্প সাহিত্য আছে আবার উজাড় করে দিলাম। তারা আরো জ্বলে গেল একেবারে, মানে সেই প্রধান কার্যালয় পর্যন্ত সবার টনক নড়ে গেল যে যেভাবেই হোক মানে থামাতে হবে, এই পাগলকে থামাতে হবে। এবং নির্যাতনের পর নির্যাতন। আমার এক সময় মনে হলো ঠিক আছে, বাবাকে বললাম চাকরি ছেড়ে দিব। বাবা বলল না, সম্ভব না। সংসার চলবে কিভাবে? কোনোভাবেই সম্ভব না। তুমি 1 কোটি টাকার কাছে লোন পাবা বাড়ি করার জন্য, চাকরি কেন ছাড়বা? তুমি 9ম গ্রেডের একটা চাকরি করতেছ, গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, স্বপ্নের ব্যাপার, কেন ছাড়তে হবে? মার কাছে বললাম, রাজি না। মা বললো আমি জানতাম তোকে তো কিছুই হবে না, শুধু এটা না, কোনো জায়গায় তো শান্তি নেই। আমি ফোন করলাম আমার ওয়াইফের কাছে, ওকে, ওর নাম হচ্ছে নিশা। আমি একদিন ভোর রাতে আমি নিশাকে ফোন করলাম, বললাম নিশা আমি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি, তুমি একমাত্র পারো যে আমার অনুমতি দিতে। সে বলল কি, দেখো আসলে তোমার হাত ধরেছিলাম কিন্তু এটা ভেবেই যে আমাদের গাছতলায় থাকতে হতে পারে, তুমি তো তখন ব্যাংকের ম্যানেজার ছিলে না, তো দরকার কি? তোমার যদি ভালো না লাগে, তুমি স্বস্তি না পাও, আমার মানে ব্যাপারটা হচ্ছে তুমি শান্তিতে থাকবা, এটা দেখবো। ইউ হ্যাভ এ বিউটিফুল ওয়াইফ। তো তুমি যখন অশান্তিতে আছো, আমার দরকার নেই ম্যানেজারি, চলে আসো। বিউটিফুল। দেন আমার মনে হলো আমি কোথায় যাব, বাবার বাড়িতে উঠতে পারবো না। বাবা বলে দিয়েছে না না, তোমার কোনো জায়গা নেই, তোমার কোনো জায়গা আমার বাড়িতে নেই, এরকম উন্মাদ পাগলের কোনো জায়গা আমার বাড়িতে নেই। আমি ফোন করলাম
আমার শাশুড়ির কাছে খুব ভয়ে ভয়ে ফোন করলাম। আর যাই হোক, জামাই ব্যাংকের ম্যানেজার, সে আমাকে বলল ছেড়ে দাও। আমি খুব অবাক হলাম, এ কি কথা? আমি বললাম আপনি রাগ করে বলছেন না তো? সে বললো না। সে বললো দেখো বাবা, তোমার হাতে আমি যখন মেয়ে দিয়েছিলাম, তুমি জাস্ট বাসায় বাসায় টিউশনি করতে, কিচ্ছু করতে না। আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম। আমার মনে হয়েছিল তুমি যেটা করবা সেটাই ভালো হবে। আমার এখনো বিশ্বাস তুমি যেটাই করবা সেটাই ভালো হবে। তুমি যদি ঝিনাইদহ এসে ভিক্ষা করো, আমি জানি ইউ উইল বি দ্য স্পেশাল বেকার। দ্যাটস আ বিউটিফুল থিং। এবং এরপরে কি হলো? আপনি চাকরি ছেড়ে কি করলেন? আমি পরের দিন সকাল কাউকে কিছু না জানিয়ে আমি রিজাইন লেটার আমার টেবিলে রেখে আমি ট্রেন ধরে একবারে ঝিনাইদহ চলে আসলাম। ঝিনাইদহ আসার পর গ্রামে গেলাম না, সুযোগ নেই। তখন কেবল সন্ধ্যা হয়ে আসছিল। শাশুড়ি বাসায় গিয়ে উঠে পড়লাম, ঘর জামাই উঠে পড়লাম। শাশুড়ি খুব ভালোভাবে আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েই বরণ করলো। বললো চিন্তা করো না, আমি আছি তো। আমি এখানে বসে যদি এখন ফোন করি এই মানুষটার কাছে যে আম্মু আমাকে তো একজন আটকে রেখেছে, 5 লাখ টাকা চাই, এত টাকা কোথায় পাবে এখন? সে বলবে চিন্তা করো না, আমি আছি তো। জীবনের সবগুলো ব্যাপারে উনি আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়েছে। বিউটিফুল। আমি জানি না ওনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা, হয়তো হবে না। বাবা মার ঋণ তো শোধ হয় না, কিন্তু আমার বাবা মার পর আমার দ্বিতীয় জন্ম দিয়েছে আমার শাশুড়ি। মাশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ ওনাকে ধিক্কার দিয়েছে যে একে দিয়ে কিছু হবে না, তোমার জামাই ব্যাংকের ম্যানেজার ছিল, ছেড়ে দিয়ে এখন মাঠে মাঠে ঘুরে বেড়াবে, এটা কোনো কথা হলো? কন্টেন্ট ক্রিয়েটর সারা দুনিয়ায় সবাই আছে, এটা কিছু হলো? এটা কোনো পেশা? এর কোনো ভবিষ্যৎ আছে? এর কোনো ফিউচার আছে? কিচ্ছু নাই এর। তখনও আপনি ভিডিও বানান না? বানান কি? আচ্ছা। তখন আমি স্বপ্ন দেখছি যে আমি তো বই পড়েছি অনেক, আমার তো জমানো আছে। হ্যাঁ। শুধুমাত্র ব্যাংকে টাকা জমানো থাকে এমনটি নয়, পড়ালেখা করাটাও মানুষের জমানো থাকে। তারপর আমি কি করব আমি খুব দ্বিধান্বিত ছিলাম। এরপর আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো। ও, আমার কাছে তখন 1 টাকাও নেই, আমি কন্টেন্টও করি না, পেজও ওপেন করিনি। আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো। ওকে। এবং তাকে খুব দ্রুত সময়ের মধ্যে কেমোথেরাপি দিতে হবে, তারপর তাকে রেডিওথেরাপির আওতায় নিয়ে আসতে হবে, সেটার অনেক ব্যয়বহুল। তো তখন আমার শাশুড়ি বলল যে এটা তো তোমার চিন্তা করার দরকার নেই, ওর ক্যান্সার ধরা পড়েছে, ও ক্যান্সার পজিটিভ, সেটা আমি দেখব। তুমি যে কারণে তোমার যে তৃষ্ণাটা তুমি সেটা মেটাও। তারপর আমি পেজটা ওপেন করলাম। পেজটা ওপেন করার পর আমার মনে হলো চিত্ত মিডিয়া নাম ছিল? চিত্ত মিডিয়া নামে ওকে। পেজটা, এই নামটা দেওয়ার কারণ হচ্ছে চিত্ত শব্দের অর্থ হচ্ছে হৃদয়, আত্মা, এরকম। মনে হয়েছে কোনো ব্যক্তির নামে না থাক, কোনো মানুষের নামে না থাক। কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপারটা এত সহজ না। আমার তখনই মনে হয়েছিল কন্টেন্ট মানে হচ্ছে একটা ফিলোসফিক্যাল ভিউ থাকতে হবে। ট্রু। কি করব, ক্যান্সার ধরা পড়লো, অনেক স্ট্রাগল, কিচ্ছু নেই তখন। আমার একটা ক্যামেরা নেই, আমার হচ্ছে অফিস নেই, কিছুই নেই। তো একটা অনেক, আমার সাথে আরো 2টা ভাইয়া কাজ করে, একজন ভালো এডিট করে, একজন ভালো ক্যামেরা অপারেট করে। তো তাদের কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম, তারাও কিছু টাকা শেয়ার করলো। একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা তো দরকার, ছোটখাটো। তো আমরা 50,000 টাকায় একটা ক্যামেরা কিনলাম, ক্যানন 200D। তো আমাদের কোনো সাউন্ড ডিভাইস নেই, কিছুই নেই। ওরা বললো ভাই আপনার যে ড্রিম, আপনি শিশিরের শব্দ শোনাতে চান অডিয়েন্সকে, এটা তো সম্ভব না। আপনি মাছরাঙার মাছ তোলার দৃশ্য দেখাতে চান, আপনি চিন্তা করে আসছেন অনেক কিছু, কিন্তু এই ক্যামেরা এই সেটআপে কিছু হবে না। একজনের নাম হাসান, একজনের নাম হচ্ছে ইকরামুল কবির। তো ওই 2জন ওদের সব কিছু ছেড়ে, ওরাও হায়ার এডুকেটেড, ওরা আমার সাথে এই স্বপ্নকে ওরা বিশ্বাস করলো যে কিছু একটা হতে পারে। তখন মনে হলো কন্টেন্ট যদি তৈরি করতেই হয় তাহলে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্টে মানুষ গালি দিবে না, মানুষ মনে করবে যে এটা আমার কথা, এটা আমার হৃদয় এটা চেয়েছিল, এটা আমার পিপাসা মেটাচ্ছে। তখন মনে হলো মানুষের জীবনটা তুলে ধরতে হবে। যে গ্রাম হারিয়ে ফেলেছি সেই গ্রামকে দেখাবো, যে শৈশব হারিয়ে গেছে সেই শৈশব দেখাবো। দেখুন এই ঢাকা শহরে আমরা এখন গুলশানে বসে আছি। এই গুলশানের আজকে বারে
সবচেয়ে মজা করার একটা নারীও রাতে ঘুমানোর সময় স্বপ্ন দেখে যে সিম্পলি তার বিয়ে হতে হবে তাঁতের শাড়িতে। তার যদি একটা ভালো মানুষ তার সহধর্মী হতো, ভালো হতো। সে যা কিছুই পরে বাইরে বের হোক, তার ওয়ার্ড্রফে সব বিদেশি শাড়ি, দামি কাপড়, কিন্তু তার হৃদয়ের কোথাও যেন একটু হলেও ঘুরপাক খায় প্রতি রাতে যে না, এটার মধ্যে সুখ নেই। আমার সুখ হচ্ছে ওই যে সেই কোথাও কেউ নেই নাটকের, যেমন হচ্ছে মুনা হচ্ছে বাকের ভাইকে বলেছিল যে আমাদের টিনের চালের একটা ঘর হবে, আমরা বৃষ্টির শব্দ শুনবো। তো মানুষ আসলে যতই মানে মানুষ যতই রঙে রঙিন থাক, প্রকৃত অর্থে মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং আদিম একটা প্রাণী। তার মনটা আসলে সত্যি নরম। হয়তোবা সে আজকে রাতে যে সবচেয়ে বড় ডিলটা করলো, অর্থাৎ ঘুষ কিংবা দুর্নীতির সাথে নিজেকে আপোষ করিয়ে টাকাটা আয় করলো, সেই মানুষও রাতে গিয়ে জাস্ট একটু ঘুমানোর জন্য তার আত্মার কাছে সে প্রমিস করে কাল থেকে সব ঠিক করে নেব, আর এসব করবো না, তওবা করব। ইয়া ট্রু। আজকে রাতটা ঘুমাতে দাও। তার বিবেক তাকে বলে কি করে আসলি তুই যেটা করেছিস ঠিক করিসনি, অনেক মানুষের হক মেরেছিস। আমি তো সেই বিবেক, কারণ বিবেক তো কখনো অপবিত্র হয় না, হৃদয়টা তো সবসময় ঠিক থাকে। কারণ হৃদয়টা তো আল্লাহ নিয়ে যাবে একসময়, দেহটা প্রকৃত প্রদত্ত খাঁচা, আত্মাটা হচ্ছে আল্লাহ নিজ হাতে নিয়ে যাবে। তো যেহেতু আল্লাহ আত্মাটা নিয়ে যাবে, সুতরাং আল্লাহ আত্মাকে কখনো অপবিত্র হতে দিবে না। আত্মাটা প্রতি রাতেই তাকে বলবে তুই যেটা করেছিস ঠিক করিসনি। আমি তো সেই মানুষটা, তুই এমন ছিলি না। কিন্তু সে ওই রাতে ঘুমানোর জন্য বলবে প্লিজ আমি আগামীকাল থেকে সব ঠিক করে নেবো, আমি এমন হব না, সব বাদ দিয়ে দেবো। বাট আবার যখন দিনের আলো ফুটবে, সে তখন আবার আগের রূপে ফিরে যাবে। কিন্তু সে প্রতিদিন যুদ্ধ করেই ঘুমাতে যাবে, শুধু একটু ঘুমানোর জন্য। আপনার ওয়াইফ কেমন আছে? এখনো আবার অরাল কেমন চলছে। ওকে, আমরা দোয়া করি তার জন্য, সে রিকভারি করুক এবং সুস্থ হয়ে যাক। কিন্তু এখানে এই যে চিত্ত মিডিয়ার শুরু, এটার বয়স কত হলো? ফেব্রুয়ারি মাসের 4 তারিখে শুরু, খুব অল্প দিন। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বলতে কত সালের ফেব্রুয়ারি মাসে? এই বছরে, চলমান বছরে 2025 সালের ফেব্রুয়ারি মাসের শুরু, 4 তারিখে শুরু। তাও তো কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ ক্যামেরা ছিল না। ওয়াও, এটা মাত্র 10 মাস বয়স। জি। এন্ড 2.4 মিলিয়ন ফলোয়ার্স। জি, এবং আমরা এমন দেখেছি যে 24 ঘন্টায় 2.5 লাখ ফলোয়ারও যুক্ত হয়েছে। সুপার। আপনি ভিডিও দেন কতটা মাসে? আমরা প্রতিদিন 3টা ভিডিও দিই। প্রতিদিন 3টা ভিডিও? এবং দেখেন একটা শুভ সকাল যায়, হ্যাঁ, এই শুভ সকালটা কেউ ওখানে পর্ব লেখা থাকে, শুভ সকালের যততম পর্ব এই প্ল্যাটফর্মে বয়স ততদিন। কারণ একদিনও এই শুভ সকালটা মিসিং হয়নি। 10 মাসে পেজটা এত দ্রুত চলে গেল, এটা সাকসেস শুরু হয়েছে কি মানে প্রথম মাসেই বলা যেতে পারে? জি, কারণ আমরা এই যে যততম শুভ সকাল আছে, আমরা কোনো ফুটেজ রিপিট করিনি। আচ্ছা। আমরা কোনো সাউন্ড এই দুনিয়ার কোনো জায়গা থেকে নিই না। আচ্ছা। আমরা এমনও করেছি যেটা আমার কন্টেন্ট ডিমান্ড করে একটা ঘুঘু পাখির ডাক। হ্যাঁ, আমি সেই ঘুঘু পাখির ডাকটা নেওয়ার জন্য আমরা এক বেলাও অপেক্ষা করেছি। ঘুঘু পাখি গাছের ডালে বসে আছে, তার যখন মর্জি হবে তখন ডাকবে, আমরা তখন সেটা রেকর্ড নেব। আমরা ওই সাউন্ডটা নিতে চাই। আমরা শিয়ালের ডাক নেওয়ার জন্য আমরা মাঠের মাঝে বসে থেকেছি অনেক রাত অবধি। আমরা কোকিলের ডাক নেওয়ার জন্য এভাবে বসে থেকেছি। আমাদের চ্যালেঞ্জটাই ছিল প্রকৃতিতে যে মিউজিকটা হয়, প্রকৃতি সবসময় গান করে। ওকে। মানুষ যেমন গান করে, প্রকৃতিও গান করে। তো আমাদের প্রকৃতির মিউজিকটা আমাদের অ্যাড করার ইচ্ছে ছিল, যেন মানুষের কানের প্রশান্তি হয়। আপনার দেখার চোখটা মারাত্মক, এবং এই দেখার চোখটা না সবার একরকম না। ডেফিনেটলি আমি যদি বলি যে আপনি পড়ে পড়ে এরকম হয়েছেন, এটা বলাটা ভুল হবে। কারণ আমি বিশ্বাস করি যে পৃথিবীতে প্রতিটি মানুষই আলাদা এবং প্রতিটি মানুষই ইউনিক। যে মানুষ তার ইউনিকনেসটাকে জানে, সে মানুষ অসাধারণ হয়ে ওঠে পৃথিবীতে। রবার্ট ফ্রস্টের একটা কবিতা ছিল, ছোটবেলায় পড়েছিলাম, যে উনি তো মাটি নিয়ে লিখতেন। তো ওনাকে একবার প্রশ্ন করা হয়েছে যে আপনি যখন কবিতা লেখেন তার আগ মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন হয়। যেমন উদাহরণ দিয়েছিলেন, অনেক সুন্দর চমৎকার একটা উদাহরণ। সেটা হচ্ছে যে আমার গলার মধ্যে একটা মাটির ঢেলা আটকে থাকে, ঠিক পূর্বের অনুভূতিটা হচ্ছে এটা। আর আমি যখন কবিতাটা লিখে ফেলি তারপরে মনে হচ্ছে আমি ঢেলাটা উগলে দিয়েছি। তো এই দেখার ব্যাপারটা, এটা আপনার স্বভাবজাত নিশ্চয়ই। এইটা আসলে প্রকৃতির সাথে থাকলে মানুষের মন নরম হয়ে যায়। নর্মালি গুলশানে থেকে কখনোই আসলে মাটির ঘরের স্বপ্ন দেখা যায় না। মাটির ঘরের স্বপ্ন দেখতে হলে মাটির সাথে মিশতে হবে।
মাটি হচ্ছে খুব মায়াবী একটা জিনিস। মাটির সাথে মিশলে, মাটি ছুঁয়ে দেখলে আপনার হৃদয়ের অনেক কিছু মাটি অ্যাবজর্ব করে নেবে। আপনি কি লেখালেখি করতেন কোনো সময়? না, আমি কখনো লেখালেখি করিনি। আচ্ছা। এবং আমি ওকে ওই যে শুরু করলাম, শুরু করার পর আমি কিন্তু আর বাড়িতে যাইনি। আমার বাড়িতে কেউ আমাকে গ্রহণই করেনি এখনো না? মানে এখন তো বাবার কাছে অনেকে বলে যে খারাপ কিছু তো করছে না। বাবার স্বপ্ন ছিল ওই গ্রামের মানুষ যেরকম হয় আর কি, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। কিন্তু চাকরি আমাকে টানেনি। চাকরি যদি সবাই করবে তাহলে পৃথিবীর এই রূপ সৌন্দর্য বর্ণনা করবে কে? তার জন্য তো দু একটা পাগল থাকা দরকার। এরকম পাগল না থাকলে তো চাঁদের আলো দিয়ে লাভ কি, শীতের হিমেল হওয়া বয়ে লাভ কি? তো আসলে আমি সবসময় বাবাকে বোঝাতে চেয়েছি যে বাবা আসলে মানে ভালো কাজ করার একটা মাধ্যম না, অনেকগুলো মাধ্যম আছে। আপনার বাবা বেঁচে আছেন? জি বেঁচে আপনার আছেন। বাবার জন্য একটা লাইন বলে দেই। আঙ্কেল, আপনার ছেলে লাখে না কোটিতে একজন। এটা আমি জানি না এটা ভিডিওতে থাকবে কিনা। সেটা হচ্ছে যে আপনি যদি ওর ভিডিওগুলো দেখেন, আমি জানি না এটা আপনার কাছে কেমন লাগে, বাট ও যা তা ওকে জীবনের শেষ দিন পর্যন্ত হতে দেন, ওকে সাপোর্ট করেন। কারণ ও তো কেবল শুরু করেছে, ও কোথায় যাবে যদি গতিপথ ঠিক থাকে ইনশাল্লাহ এটা বলা যায় না। মানে অসাধারণ কাজ করছে আপনার ছেলে। হ্যাঁ, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই জজ, ব্যারিস্টার, সবাই লয়ার, সবাই ওই সচিব, এগুলো হওয়ার জন্য পৃথিবীতে আসে না। এবং যারা হয় এগুলা, তারা হয়তো বা মনের কোণে অনেকেরই মানে আগ্রহ নাই, তারপরে সারা জীবন কন্টিনিউ করে যায়। কিন্তু কিছু কিছু মানুষ এই ব্যারিয়ারটা ভাঙতে পারে এবং তারা অসাধারণ মানুষ। আপনার ছেলে সেরকমই একজন, এবং আপনার ছেলেকে পেট্রোনাইজ করা উচিত, পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। তো ভাই, আপনাদের ইকোনমিক সাকসেসের জায়গাটা যদি একটু যদি আসি, যে কবে নাগাদ আপনারা মোটামুটি চলতে পারলেন বা আপনাদের লাইভলিহুডের যে পয়সার দরকার হচ্ছিল সেগুলো আয় হতে থাকলো ফেসবুক থেকে? এখন অবধি আমাদের কিছু নেই। আচ্ছা, কিছু নেই। আমরা 3 জন আছি। ওরা ওদের পার্সেন্ট ওরা বুঝে পায় প্রতি মাসে। ওকে। এবং পুরো অর্থটা ওরা হচ্ছে নিজ হাতে ব্যাংক থেকে নিয়ে আসে। আচ্ছা। দেন ওরা আমারটা বুঝে দেয়। আমি ক্যামেরার সামনে পারফর্ম করি বলেই আমি ওদের উপরে সব দায়িত্ব দিয়েছি, ফিনান্সিয়াল দায়িত্বটা ওদের উপর। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এবং আমরা অনলাইন থেকে যা পেমেন্ট পাচ্ছি আমরা বেশ ভালো আছি। এবং এখানে বলা আছে যে যেহেতু 3টা মানুষ আমরা দুঃসাহসিক একটা আনপ্যারালাল যুদ্ধে নেমেছিলাম, ওরা কত পার্সেন্ট করে পাবে, ওদের হাতে সব ফিনান্সিয়াল দায়িত্ব, আমারটা আমার বুঝে দেয়। দেন বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য কতটুকু যাবে, কত পার্সেন্ট যাবে, সেটা ওই ডকুমেন্টে উল্লেখ আছে যে এত পার্সেন্ট মানব কল্যাণে ব্যয় হবে। সেইটা আমরা কখনো ভিডিও ধারণ করি না। আমরা মানবিক কন্টেন্ট করি, কিন্তু আমরা যেটা দিই, আমরা যেটা করি সেটা কখনোই ভিডিও ধারণ করি না, হবেও না। ওইটা আমাদের আমল কখনো স্ক্রিনে আনা ঠিক নয়। এবং এটা আমাদের নিজের ব্যক্তিগত আমল, পরপরের জন্য করা। তাই রাতের অন্ধকারে প্রায় প্রত্যেকটি রাতেই আমরা একটা না একটা পরিবারের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করি। বিউটিফুল। যেটা হচ্ছে আমাদের অহংকার, অহমিকা ভালো, যেটা আমরা কখন স্ক্রিনে আনার চেষ্টা করি না, আনবো না ইনশাল্লাহ। আমি এখনো নজরুলের মানে শ্যামা সঙ্গীতের দিকে যেতেই পারিনি। আমার খুব স্বপ্ন যে একেবারে চর্যাপদ থেকে শুরু করে, মঙ্গল কাব্য থেকে শুরু করে আজ অব্দি সব শিল্প সাহিত্যকে কন্টেন্টের মধ্যে টপিকস অনুযায়ী একটু একটু করে রং লাগিয়ে দেয়া, তুলির আঁচড় দেয়া খুব ইচ্ছে আছে। চর্যাপদের এই যে 24 জন পদকর্তার যতগুলো পদ আছে, 53টির মতো, সবগুলো পদ ধীরে ধীরে একটার মধ্যে ইনক্লুড করানো। তবে এটা একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের ফলাফল আপনি নিশ্চিত জেনেই আপনি পথে। হ্যাঁ, আমি জানি, কারণ আমার ওয়াইফ বলেছিল, এবং সে এখনো বলে যে আমি যেদিন মারা যাব, ও বলে যে দেখো একটা মানুষ নষ্ট হয় কখন জানো, তার স্ত্রীর অসামঞ্জস্যপূর্ণ চাহিদার কাছে। আমি ক্যান্সার পজিটিভ, আমি কবে মারা যাব ঠিক নেই। আমার যদি চাহিদা না থাকে, তোমার এত কিসের চাহিদা? আমি চাই তুমি এভাবে বেঁচে থাকো, তুমি প্রকৃতিকে এভাবে বর্ণনা করো, তোমার দরকার নেই অর্থবিত্ত, তোমার দরকার নেই বিশাল বড় ক্যামেরা সেট আপ, তোমার যা আছে তুমি শুধু বদলে যেও না, তুমি শুধু টাকার কাছে বিক্রি হও না, তুমি শুধুমাত্র তোমার এই চিরচারিত বেশভূষা ছেড়ে অনেক দামি পোশাক গাড়ির চিন্তা করো না। তুমি প্রতিদিন সকালে মাঠে বেরিয়ে যাও, গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াও, সবার সাথে মেশো, তুমি এভাবে থাকো, তোমার টাকা লাগবে না। তোমার অত প্রমোশন দিয়ে অনেক কিছু করার দরকার নেই, আমাদের অত বড় বাড়ি দরকার নেই, আমাদের গাড়ি দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি কবে না কবে মারা যাব, তোমার অত চিন্তা করার দরকার নেই। আমি চাই না কিছু, নিশ্চয় আমি না চাইলে তোমার চাওয়ার দরকার নেই। সো ইউ আর হ্যাপি? আমি ভালো আছি।
আমার কেন জানি বলতে ইচ্ছে করছে যে মানে আজকের অনুষ্ঠানে বসে আমি একজন সুখী মানুষকে দেখলাম, কজ সে এখন পর্যন্ত যা হতে চেয়েছে সেই পথে সে হাঁটতে পেরেছে। আমার স্ত্রী বলেছিল যে আমি যেহেতু ক্যান্সার পজিটিভ, আমার একাকিত্ব, আমার বিষণ্ণতা, আমার অসুস্থতা আমাকে পাগল প্রায় করে দেয়। তো তুমি আমাকে একটা কাজ দাও, তুমি তো সারাদিন ব্যস্ত থাকো, ছুটে বেড়াও, প্রকৃতির মাঝে থাকো। আমি বললাম ঠিক আছে, আমার আর্নিংয়ের 95% তুমি মানুষকে দিয়ে দিবা, পারবা না? এটা তোমার জব, দেন আমি তোমাকে মাস শেষে স্যালারি দেব। ও এখন সেই চাকরিটা করছে। ও খোঁজ নেই যে যেহেতু আমরা শহরে থাকি, কোন চাচি অন্যের বাসায় কাজ করতো, সে এখন অসুস্থ আর কাজ করতে পারে না। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে আমার নিজের মাথায় চাল ডাল দিয়ে বলেছে চলো ওই কাকির বাসায় যাব। আমি একটা মানুষ পেয়েছি খুঁজে যার হেল্প করতে হবে। আপনার খুবই ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই আমরা অনুষ্ঠানের শেষের দিকে। আমি জানি অনুষ্ঠানটা আজকে ভারী হয়ে গেল শেষের দিকে এসে, এই অনুভূতিটা আসলে এক্সপ্লেন করার মতো না। আপনার জীবনের বেস্ট কোম্পানি, আপনার গল্প শুনে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে আপনার স্ত্রী। জি। আপনার কখনো মনে হয় না যে যেই মরণ ব্যাধির সঙ্গে সে লড়াই করছে, হঠাৎ করে যে সে যদি আপনার জীবন থেকে মিসিং হয়ে যায়? এইটা আসলে আমার জন্য ভাবা খুব কঠিন, কারণ এই পৃথিবীতে আমাকে কেউ আসলে আমার পাগলামিটাকে প্রশ্রয় দেয়নি, কেউই দেয়নি। এবং আমার বাবা, মা, আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমাকে আসলে কোনো প্রোগ্রামে আমাকে কখনো ইনভাইট করতেও চায়নি, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না এবং আমি চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছিলাম। তো আসলে আমার স্ত্রী হচ্ছে সবসময় চেষ্টা করেছে আমার শখটা পূরণ করতে। শখটা পূরণ করতে বলতে কি, ও চেয়েছে আমি যেন সবসময় আমি প্রকৃতির সাথে থাকি এবং বদলে না যাই। ও ক্যান্সার ধরা পড়লে ওর মাথার চুল পর্যন্ত পড়ে গিয়েছিল। এরপর হচ্ছে ওর চেহারাটা অনেকটা বিবর্ণ হয়ে গেছিল, যদিও খুব সুন্দর একটা মানুষ আমার দৃষ্টিতে এবং সত্যিও সুন্দর। তবু আমি ওর সাথে থেকেছি এবং আমি ওকে বলেছি, দেখো, প্রেয়সী কখনো কুৎসিত হয় না, প্রেয়সী সবসময় সুন্দর থাকে, তুমি আমার চোখে সবসময় সুন্দর। তোমার সাথে আমার প্রথম যে দেখা হয়েছিল, সোডিয়াম লাইটের নিচে তুমি দাঁড়িয়েছিলে, তো তুমি সেদিন যে চেহারাটা তুমি আমাকে দেখিয়েছিলে, ওটা আমার চোখে আটকে আছে, ওটা কখনো সরবে না। আমার মনে আছে যে আমাদের এত ক্রাইসিস চলছিল যে আমার একটা মামাতো বোনের বিয়েতে আমাকে ইনভাইট করা হয়েছিল, বাট আমার কোনো টাকা ছিল না। আমার স্ত্রীর হচ্ছে একটা নতুন শাড়ি ছিল, ওটা পরা হয়নি, ওইটা আসলে আমরা র্যাপিং করে দিয়েছিলাম ওই বিয়ে বাড়িতে, এবং সেটা জানাজানি হয়েছিল, কোনোভাবে জেনেছিল যে জুয়েল তার ওয়াইফের শাড়িটা দিয়ে গেছে এখানে। তারা এটা খুব বাজেভাবে ডিফাইন করেছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল যে আসলে কারো মানে পরিহিত কাপড়ও তো একটা মানুষের জন্য দোয়া বা আশীর্বাদ, তো এটা তো ও পরেনি। ও খুব আঘাত পেয়েছিল যে আমাদের কোনো টাকা ছিল না। তারপর আমাদের মনে হলো থাক, আমরা এভাবেই খুশি এবং আমাদেরকে সবাই ছেড়ে যাক, আমরা আমাদের আর্নিংয়ের 95% আমরা মানুষকে দিয়ে যাব। এবং যেহেতু ওর ভিতরে একেবারেই লোভ নেই, তো আমার মনে হয়েছে ভালোই হয়েছে, একভাবে জীবনটা সংক্ষিপ্ত হয় সেই ভালো। ওর দুরারোগ্য একটা ব্যাধি আছে, ও যদি কখনো মিসিং হয় তাহলেও ও যা করে গেল, আমি ওকে দুহাতে যা করতে দেখলাম, এটা হয়তো বা পৃথিবীর খুব কম নারীর ভাগ্যেই জুটবে। এভরি ডে ও কোনো না কোনো মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমারটা খুব ভালো লাগে দেখতে। এবং আমরা ইকোনমিক্যালি ভালো আছি, এবং আমরা ভালো থাকার পরও আমরা একটু উপভোগ করি না, ওটা আমি চাই না। আজকের এই অনুষ্ঠানটা পরিপূর্ণ। কেন পরিপূর্ণ জানেন? মানে ইউ আর লাকি এনাফ। কেন বলছি? আপনি যেমনই হন না কেন জীবনের সুখের সন্ধানটা পেয়ে গেছেন, যে রাস্তা হয়তো অনেকের জন্যই খুবই কঠিন, কিন্তু আপনার জন্য সেটা কাঙ্ক্ষিত ছিল। আপনি এমন একটা মানুষকে পেয়েছেন, যেই মানুষটাই আপনার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ। সো ইউ আর লিভিং উইথ ইউর ড্রিম। এবং ফ্যাক্ট হচ্ছে এখানে আমাদের জীবনের বস্তুগত জীবনে হয়তো অনেকেরই জীবন এরকম যে আমাদের অনেক আছে হয়তো বস্তুগত জিনিস, কিন্তু আমরা এই বস্তুগত জিনিসের মধ্য দিয়ে আমরা এমন কিছু খুঁজছি যে আমাদের একজন মানুষ দরকার পাশে, যেই মানুষটা আসলে আমার স্বপ্ন নিয়ে আমাকে এগিয়ে দিবে। আমরা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত বেশিরভাগ মানুষই সেটার খোঁজটা পাই না।
আমরা অনেক সম্পদের খোঁজ করি সারা জীবন জুড়েই, এবং সেই সম্পদটা হয়তো সুখের জন্যই আমরা খোঁজ করি, এবং আমরা দেখি যে দিন শেষে সেই সম্পদ আসলে কখনো মানুষকে সুখী করতে পারে না। অ্যান্ড আপনি সেটা অনেক আগেই জীবনে সন্ধান পেয়েছেন। আপনি যে রাস্তায় হাঁটছেন সে রাস্তায় আপনি সুখ খুঁজে পেয়েছেন। আপনার পেজের নামটা চিত্ত মিডিয়া, এবং আমার মনে হয় যে একদম আজকের এই আড্ডা দিয়ে মানে পরিপূর্ণ হয়ে গেল, নামটা আসলে পারফেক্টই হয়েছে। জুয়েল ভাই, আমার জায়গা থেকে শুধুই গুড উইশ, আর কিছু বলার নাই, এবং আপনি অনেক দিন কাজ করবেন আমাদের জন্য। আমার আজকের এখানে আসাটা আমি সার্থক মনে করছি, কারণ আমার সামনে আপনি বসে আছেন। আমি সম্মানিত, আমি আসলে অত বড় কিছু নই, বাট আপনি মনে করছেন সেজন্য আমি সম্মানিত। আমি যখন এই জগতে ঢুকিনি তখন আমি আপনাকে দেখতাম, আমার মনে হতো যে এই মানুষটার সাথে আমার আপনি খুব দ্রুত আমাকে ছাড়িয়ে যাবেন, আমি আপনাকে এটা বলবো। আমি আজ পর্যন্ত কাউকে এটা বলিনি, এবং আমাকে ছাড়িয়ে যাবেন ফ্যান ফলোয়ারের দিক থেকেও, কারণ আপনার যে গ্রোথ, আমার 9.3 বোধহয় এখন, আপনি 10 মাসে এসছেন 2.4-এ। সংখ্যার দিক থেকে আমি বলছি, এবং মানের দিক থেকেও আপনি অসাধারণ কন্টেন্ট করছেন। আমার সর্বশেষ একটাই কথা, যারা কন্টেন্ট তৈরি করে, আমি জাস্ট সবার উদ্দেশ্যে আমি জ্ঞান দেওয়ার কেউ না, একেবারে করজোরে ক্ষমা চাচ্ছি, আমি অতটা বুঝি না, জানি না, শুধু এটুকুই বলবো যে আপনার কন্টেন্ট যেন আপনার গাল খোটার নাম না হয়। ভালো কন্টেন্ট প্রকৃতি নিয়ে কাজ করতেই হবে এমনটি না, মানুষের জীবনের অনেক গল্প আছে, ভালো কিছু করার অনেক চেষ্টা করেন। মানে কন্টেন্ট গালির নাম না হোক। কন্টেন্ট দেখে আপনি কমেন্ট বক্সে ঢুকতে আপনার মন চাইছে না, আপনার কন্টেন্টের কমেন্টে আপনি ঢুকতে পারছেন না, প্লিজ এই কন্টেন্ট না হোক, এটা করে না। আপনি একেবারে শির উন্নত করে আপনার কমেন্ট বক্সে একটু ঘুরে আসেন, কে কি করলো, কে কি বললো, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এবং সিরিয়াসলি বলছি যে পৃথিবীতে যা চিরন্তন, যা সত্য, যার মধ্যে নির্যাস, সেটাই টিকে থাকে। এই পৃথিবীতে সেলিব্রিটি এই শব্দের চেয়ে ভুল শব্দ আর একটিও নেই, কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষ সেলিব্রিটি। একজন রিক্সা চালক, সে তার ফ্যামিলির সেলিব্রিটি। একজন ভ্যান চালক, সে সেলিব্রিটি। যে ইটভাটায় কাজ করছে, সেও সেলিব্রিটি, কারণ সে তার ওয়াইফের কাছে হিরো। ক্যামেরার পেছনে যে ভাই বসে আছে, হি ইজ অলসো সেলিব্রিটি। তো সেলিব্রিটি শব্দটার কোনো একক অর্থ নেই, এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি মানুষকে ভালো না বাসতে পারি, মানুষকে স্টাডি না করতে পারি, মানুষের জীবনের গল্পটা তুলে আনতে না পারি, তাহলে সেই স্ক্রিনে আপনি কখনোই কিছু আর ধরে রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই ওই তানভীর মোকাম্মেল স্যারের মতো, ওই যমুনার মতো কন্টেন্ট বানাতে হবে। দিনের সবটা সময় প্রকৃতির নানা রঙের নিচেকে রাঙাই, তার সাথে জীবনের গল্পের সব মিল আছে। প্রতিটা গাছ জীবনের প্রতিচ্ছবি, প্রত্যেকটা প্রাণীর সাথে জীবনের খুব মিল আছে। একটি পাখি প্রতিদিন সকালে খালি পেটে বের হয়, পেট ভরে ফিরে আসে, অথচ আমি আপনি জানি না আমাদের কতটুকু লাগবে। আমাদের জানা উচিত, বেশি লাগে না তো। যে ভালো ঘুমাতে চাই তার জন্য ছোট্ট কথা, প্লিজ মিথ্যা বললেন না, আপনার ঘুম কেউ নেবে না। শুধুমাত্র আপনি ঘুম কিনতে চান, স্লিপিং পিলের টাকাটা অন্য কাউকে দিয়ে দেন, দেখবেন আপনি এমন সুন্দর ঘুমাচ্ছেন, ভাবনার বাইরে। আপনি শুধু কাউকে মিস ইনফরমেশন দিয়ে না, এইগুলোই আপনার স্লিপিং পিল। অসাধারণ, অনেক অনেক শুভকামনা জুয়েল ভাই, আপনি অনেক ভালো থাকেন। শেষ করি আমরা, এবং আপনি আরামসে এবং আপনি নিরাপদে আপনার ঝিনাইদহে ফিরে যাবেন, এই দোয়া থাকলো। আপনি দোয়া করেন আমি যেন কখনো অর্থের কাছে হেরে না যাই। আপনি হারবেন না। আমি যেন কখনো অসৎ না হয়ে উঠি, অর্থের কাছে না হেরে যাই, এবং আপনি আমার প্রিয় মানুষ, আমি আপনার এনলাইটেন। আজকের আড্ডাটা আমার মনে থাকবে। আমাকে আড্ডা মনে রাখা খুব মুশকিল, বাট আপনি আমার মাথায় থাকবেন। হ্যাঁ, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ। দর্শক, আমরা শেষ করছি আজকের এই আয়োজন। যারা এতক্ষণ পুরোটুকু দেখেছেন, আমার মনে হয় তাদের ভেতরের যে অনুভূতিটুকু হয়েছে, সেই অনুভূতিটুকু নিয়ে আমরা যেন আমাদের নিজের মানুষটাকে খুঁজি। এই নিজের মানুষটা সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি সেট করেই পাঠিয়েছেন। আমরা যেন নিজের মানুষ হয়ে ওঠার চেষ্টাটুকু করি, তাহলে আমরা পৃথিবীকে কিছু দিতে পারবো, এবং সেটা সবচেয়ে সুন্দরভাবে দিতে পারবো। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।